এতদিন পর্যন্ত আমরা মেটাভার্স নিয়ে অনেক আলোচনা শুনেছি। মার্ক জুকারবার্গের সেই উক্তিটা মনে আছে, মেটাভার্স ইজ দ্য নেক্সট চ্যাপ্টার ফর দ্য ইন্টারনেট। অর্থাৎ আগামী দিনের যে ইন্টারনেট আসতে চলেছে মেটাভার্স তারই একটা অংশ। মার্ক জুকারবার্গ লোকটার ইনার পাওয়ার কতটা একটু ভেবে দেখুন তো। এতদিন ধরে তিনি এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন, কিন্তু তিনি রাতারাতি সিদ্ধান্ত নিলেন সব কিছুকে মুছে দিয়ে একদম নতুন করে স্টার্ট করবেন। আর এটা করবেন আগামী ইন্টারনেটের জন্য, যার নাম ওয়েব 3.0। অর্থাৎ আগামী দিনে যে ইন্টারনেট আসতে চলেছে সেখানে গুগল, মার্ক জুকারবার্গ, আপনি, আমি, আমরা সবাই একই জায়গা থেকে আবার নতুন করে পথ চলা শুরু করব এবং আমাদের মধ্যে থেকে কেউ একজন হয়ে উঠবে ভবিষ্যতের গুগল, ভবিষ্যতের ফেসবুক, ভবিষ্যতের ইনস্টাগ্রাম। আর এটা কিভাবে হচ্ছে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর লাইক করে রাখুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভিডিও লাইক করা হয়ে গিয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করা হয়ে গিয়েছে, তাহলে এবার শুরু করে দিই। প্রথমে একটা কিন্তু দিয়ে ভিডিওটা শুরু করি। আগামী দিনের যে ইন্টারনেট আসতে চলেছে যেটার নাম ওয়েব 3.0, যেটাকে নিয়ে এত আলোচনা, বিভিন্ন বড় বড় টেক জায়েন্টরা যেমন ইলন মাস্ক, জ্যাক ডরসি, তারা বলছে না ওটা টিকবে না, এটার কোনো ভবিষ্যৎ নেই, আদৌ এটা দিয়ে কিছু হবে না। তো কেন হবে না বলছে? আগামী ইন্টারনেট কতটা খারাপ হতে পারে বা কি কি সুবিধা রয়েছে সেই সব কিছু আজকের ভিডিওতে আমরা বলবো। তো ভবিষ্যতের বিষয়ে জানতে হলে আমাদের প্রথমে অতীত থেকে ঘুরে আসতে হবে। ভবিষ্যতের ইন্টারনেট অর্থাৎ ওয়েব 3.0 বিষয়ে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ওয়েব 1.0। আমরা 2004 সালের আগে যে ইন্টারনেট ইউজ করতাম সেটা ছিল ওয়েব 1.0। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো সেই সময়টাতে ইন্টারনেট বিষয়টা কি সেটা জানতেনই না। তো সেই সময় ইন্টারনেটে আপনি যখন কিছু দেখতেন তখন সেটা শুধু দেখতে পারতেন, পড়তে পারতেন, কোনো রকম ইন্টারঅ্যাক্ট করতে পারতেন না, নিজের কোনো ফিডব্যাক দিতে পারতেন না। সে অনেকটা নিউজ পেপার পড়ার মতো আর কি। অর্থাৎ 2004 সালের আগের ইন্টারনেট ছিল রিড অনলি। তারপর কি হলো? এরপর 2004 সালের পরের ইন্টারনেট হলো আজকের ইন্টারনেট অর্থাৎ ওয়েব 2.0। এই ইন্টারনেট 2.0তে আমরা শুধু পড়তে পারছি এমনটা না, এখানে কিছু এডিট করতে পারছি, যেমন উইকিপিডিয়াতে আমরা কন্টেন্ট এডিট করতে পারি, আমরা কিছু ফিডব্যাক দিতে পারছি, কিছু আপলোডও করতে পারছি। অর্থাৎ আমরা এখানে কিছু দিতে পারছি, ইন্টারঅ্যাক্ট করতে পারছি। তো আপনার কি মনে হয় আমাদের সুবিধার জন্যই কি এটাকে চেঞ্জ করা হয়েছে? এর উত্তরটা হলো না, আমাদের জন্য এটাকে চেঞ্জ করা হয়নি। এই ইন্টারনেট 2.0 তৈরি করা হয়েছে ব্যবসার জন্য। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন। গুগলের প্রথম ইন্টারনেট থেকে ইনকাম ছিল বছরে $87 মিলিয়ন। তারপর গুগল যখন তাদের অ্যাডওয়ার্ড নিয়ে আসলো, ইউটিউব লঞ্চ করলো, 3 বছর পর গিয়ে দেখা গেল তাদের ইনকাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে $27 বিলিয়ন। হ্যাঁ, মিলিয়ন থেকে 1 লাফে বিলিয়ন। এটা শুধুমাত্র গুগলের উদাহরণ দিয়ে আপনাদের বললাম, এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে। এখন তো সব কিছু ভালোই চলছে, তাহলে হঠাৎ করে এই ওয়েব 3.0 দরকার পড়লো কেন? আসলে দরকার পড়লো বেশ কিছু অসুবিধার কারণে। প্রথম কারণ হলো আমরা এখন যে ইন্টারনেট ইউজ করছি সেটা কয়েকজন মিলে কন্ট্রোল করে। আমরা এই যে ইউটিউবে ভিডিও আপলোড করছি, এবার এই ভিডিও ইউটিউবের পছন্দ না হলে রাতারাতি ইউটিউব এটাকে ডিলিট করতে পারে। হ্যাঁ, ইউটিউব চাইলেই এটা করতে পারে, কারণ ভিডিওর মালিক আমি না, ইউটিউব নিজে। দ্বিতীয় কারণ, কিছুদিন আগে আমরা দেখেছিলাম ফেসবুকের সার্ভার ডাউন হওয়ার কারণে বেশ কিছু অঞ্চলের মানুষ ফেসবুক ব্যবহার করতে পারছিল না। আর এটা হয়েছিল তার কারণ ফেসবুকের সমস্ত তথ্য তাদের নিজস্ব সার্ভারে স্টোর করা থাকে, আর সেটা যখন ডাউন হলো তখন সবার উপর এফেক্ট পড়লো। গুগল কিংবা বড় বড় যে সমস্ত টেক জায়েন্টরা রয়েছে তাদের সবার ক্ষেত্রে এই একই সমস্যা হয়। আর এই জায়গা থেকে উঠে আসে 3 নম্বর পয়েন্ট। একটা সার্ভারে যখন সমস্ত তথ্য জমা থাকে তখন হ্যাকাররা খুব সহজেই সার্ভার হ্যাক করে আমাদের তথ্য চুরি করে নিয়ে যেতে পারে। আমরা অতীতে তো দেখেইছি যে ফেসবুক, গুগলের তথ্য
হ্যাকাররা চুরি করে নিয়ে গিয়েছে। এবার আমরা যখন গুগল, ফেসবুক, ইউটিউব ফ্রিতে ব্যবহার করতে শুরু করলাম, তখন তো আমাদের বেশ ভালোই লাগলো। কিন্তু যখন আমরা কোনো কিছু ফ্রিতে ইউজ করছি, তখন আমরা জানি যে আমরাই আসলে পণ্য, এখানে আমাদেরকে বিক্রি করা হচ্ছে। আমাদের সমস্ত তথ্য গুগল কালেক্ট করছে, ফেসবুক কালেক্ট করছে, বিজ্ঞাপনদাতারা আমাদের সাইকোলজি বোঝে, আমাদের থেকে ম্যাক্সিমাম টাকা বের করে নেওয়া যেতে পারে সেই রকমের বিজ্ঞাপন দিতে পারছে। এটাও কিন্তু বড় সড়ো একটা সমস্যা, প্রাইভেসির সমস্যা। কিন্তু এসব তো হলো ছোটোখাটো সমস্যা। ইন্টারনেটে যে সমস্যাটা আমরা সব থেকে বেশি ফেস করি সেটা হলো ইন্টারনেটে আমরা নিজেদের লুকিয়ে রাখতে চাই, আর সেই কারণে আমরা ভিপিএন ইউজ করি। প্রাইভেসির কারণে আমরা ইনকগনিটো মোডকে অন করি। কিন্তু ভাই আমরা বুঝতে চাই না যে এর ফলে আমাদের শুধু ব্রাউজিং হিস্ট্রি আমরা লুকিয়ে রাখতে পারি, কিন্তু আমরা কোথায় কোথায় ভিজিট করছি এই সব কিছু কিন্তু গুগল ট্রেস করতে পারে। তো এই সব কিছুর মুশকিল আসার নিয়ে হাজির হতে চলেছে ওয়েব 3.0। আর এটা কেমন করে হবে? প্রচলিত ইন্টারনেটের মতো এর কোনো মালিক থাকবে না, কোনো একটা সার্ভারে আমাদের সমস্ত তথ্য জমা থাকবে না, কোনো গুগল থাকবে না, কোনো ফেসবুক থাকবে না। এখানে আমাদের প্রত্যেকটা কম্পিউটার মিলে একটা ব্লক চেন তৈরি করবে। ব্যাপারটা আর একটু সহজ করে বলতে গেলে এমন হয় যে আমাদের প্রত্যেকটার কম্পিউটার এক একটা সার্ভারে পরিণত হবে। আমাদের মোবাইল, আমাদের কম্পিউটারে তো একটা স্টোরেজ আছে, তো সেখানে ইন্টারনেট থেকে যখন আমরা কিছু ডাউনলোড করব, ঠিক একই সময়ে আমরা ইন্টারনেটে কিছু আপলোড করব। অর্থাৎ আপনার মোবাইল থেকে আমি একটা কিছু ডাউনলোড করছি, আপনিও অন্য একজনের মোবাইল থেকে কিছু একটা ডাউনলোড করছেন। এই রকমভাবে একটা চেন সিস্টেমের মাধ্যমে গোটা ব্যাপারটা চলবে। এই কনসেপ্টটা নতুন কিছু নয়। কিছুদিন আগে আমরা টরেন্ট বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এই কনসেপ্টটা আমরা দেখেছি। তবে কনসেপ্ট পুরনো হলেও এক্ষেত্রে আমরা অনেক সুবিধা তো পাবো। এখানে কোনো নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ে থাকবে না, টাকা পয়সার আদান প্রদান সব কিছু হবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এটা একটা উল্লেখযোগ্য পয়েন্ট। এই ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটা ব্লক চেন টেকনোলজির মাধ্যমেই তৈরি করা একটা কারেন্সি। যেহেতু এই ইন্টারনেটের কোনো মালিক থাকবে না, তাই আমাদের কেউ সেন্সর করতে পারবে না, কন্ট্রোলও করতে পারবে না। অর্থাৎ আমাদের কোনো কন্টেন্ট ইন্টারনেটের পছন্দ না হলে সেটা আর রাতারাতি ডিলিট হওয়ার ভয় থাকছে না। এক্ষেত্রে আমাদের কন্টেন্টের মালিক আমরা নিজেরাই থাকবো। ফেসবুক, ইউটিউব অথবা টিকটক যেটা করে, আমাদের পছন্দ বুঝে, আমাদের ব্রাউজিং হিস্ট্রি দেখে সেই রকম ভিডিও বা নিউজ আমাদের সাজেস্ট করে। অ্যালগরিদম এভাবেই কাজ করে। কিন্তু ওয়েব 3.0-তে কোনো অ্যালগরিদম আপনার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না, যার ফলে আপনি অনেকটাই স্বাধীন থাকতে পারবেন। আসলে ফ্রিডম অফ স্পিচ ব্যাপারটা এখানে ঠিকঠাকভাবে বিকশিত হবে। কিন্তু এই সব কিছু সুবিধার সাথে সাথে কিছু অসুবিধা তো থাকবেই। অসুবিধা এটাই, যেহেতু এখানে আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন, মুখোশের আড়ালে থাকছেন, তো সেই কারণে দেখা যাবে যে মানুষ আগামী ইন্টারনেটের সাহায্যে অনেক বেশি হিংসা ও বিদ্বেষ ছড়াচ্ছে। এই ইন্টারনেটে যেহেতু কোনো মালিক নেই, তাই কোনো সমস্যা হলে আপনি কাকে গিয়ে ধরবেন, কার কাছে গিয়ে জবাবদিহি চাইবেন? মার্ক জুকারবার্গকে আমরা এখন ফেসবুকের জন্য টানা হিচড়া করতে পারি। মার্কিন কোর্টে প্রাইভেসির জন্য তাকে হাজিরা দিতে হতে পারে। কিন্তু আগামী দিনে এরকম কোনো মার্ক জুকারবার্গ থাকবে না যার কাছে গিয়ে আমরা জবাবদিহি চাইব। এছাড়া আগামী দিনের যে ইন্টারনেট আসবে তার উপযোগী সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এখনও রেডি হয়নি, যেগুলো তৈরি হতে এখনও অনেক সময় বাকি। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।